কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। দিনের শেষে যেন জেগে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজভবনে গিয়েছিলেন ধর্ণা দিতে এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে নির্বাচনী যে আইন রয়েছে তা বদলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। রাজ্যপালকে তিনি জানিয়েছেন তার বিবিধ অভাব অভিযোগ এবং সেখানে রাজ্যের বিভিন্ন নির্বাচনে যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি সেই অভিযোগও জানিয়েছেন তিনি এবং সেই অভিযোগ নিয়ে আগামী দিনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরিকল্পনাও রয়েছে শুভেন্দু অধিকারীর। যখন বিরোধীদের পক্ষ থেকে এই বার্তা এই অভিযোগ উঠে আসছে ঠিক সেই সময় কিন্তু আরেকটি ঘটনা এই মুহূর্তে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তা অবশ্যই কুলতলির ঘটনা, যেখানে সাদ্দাম নামের এক প্রতারক দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিল সোনার কম দামে সোনার মূর্তির লোভ দেখিয়ে, এবং সেই ব্যক্তিকে পাকড়াও করতে গিয়ে পুলিশ তাকে হয়তো ধরতে পারেনি, কিন্তু সেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ তার বাড়ির থেকে চলে যেত প্রায় মাতলায় এবং সেই পথেই পাচার চক্র চলতো। আর কি কি চক্র চলতো তা জানার চেষ্টা করা হচ্ছে। ধৃত দুজন এই ঘটনায় প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি এবং তার ভাইয়ের স্ত্রী, তাদের দুজনকে 7 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীকালে মনোজ ভার্মার বক্তব্যের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এই চক্র চলছিল কিন্তু পুলিশ কেন জানতে পারল না, পুলিশের ইন্টেলিজেন্স কেন ব্যর্থ হলো, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। আর শহর কলকাতায় আমরা দেখতে পেলাম 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কাউন্সিলর চড় কষিয়ে দিলেন দলেরই আরেক নেতার গালে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেও এই মুহূর্তে চর্চা চলছে। আমরা এই বিষয়গুলি নিয়েই আমাদের বাংলা বলছের মঞ্চে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, রয়েছেন আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয়, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে, এবং শুভজিৎ সরকার সিপিএমের মুখপাত্র শুভজিৎ রয়েছেন। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম শুরুতেই যে আলোচনা আমরা যাব তা শুভেন্দু অধিকারীর বক্তব্য, সুতরাং তাঁরই বক্তব্য আমরা প্রথমে দর্শকদের শোনাব। আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আপনি এমনকি রিপোর্ট চাইছেন, এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি, ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব। আমি ইসিআই কে বলতে চাই নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা শুনলাম বিরোধী দলনেতার বক্তব্য। যেহেতু বিরোধী দলনেতা এই সমস্ত অভিযোগগুলো করছেন, তাই প্রথমে বাকি 2 বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য আমরা শুনবো যে তাঁরা বিরোধী দলনেতার এই বক্তব্য সম্পর্কে তাদের কি অভিমত। প্রথমে কংগ্রেস, এই যে একথা বলছেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বা ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস ক্যান্ডিডেটদের দিতে হবে, সিএপিএফ কে এপিক কার্ড চেক করতে দিতে হবে, কাউন্টিং লাইভ দেখাতে হবে ইত্যাদি যে দাবিগুলো, সেগুলো সম্পর্কে আপনাদের কি ধারণা?
দেখুন, প্রথম কথা বলি, শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো বিরোধী কথাবার্তা বলা মানেই ওনাকে দেখে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা মনে হয়, যিনি ভোট লুট করেছেন, মুর্শিদাবাদের একের পর এক ক্যান্ডিডেট কংগ্রেসদের প্রলোভনের মাধ্যমে জয়েন করিয়েছেন, ছাত্র পরিষদে ইউনিয়ন ভেঙেছেন। এটা শুভেন্দুবাবুর পরিচয়। 2, দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেই অ্যাকশান নেওয়া উচিত ছিল, যেদিনকে ওনার বিধায়ক হুমায়ুন কবির হিন্দুদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদ জেলায়। আমরা কিন্তু অ্যাকশান দেখিনি। এবারে ভোটের প্রসঙ্গে আসি। দেখুন, হিন্দু মুসলমান ভাইয়েরা পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই ভোট দিতে পারেননি। তার কারণ তৃণমূলের পঞ্চায়েতের যে অভিজ্ঞতা, পঞ্চায়েতের যে ভোটের সময় আমাদের অভিজ্ঞতা, অত্যন্ত দুর্বিষহ অভিজ্ঞতা, বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু ব্যাপার হচ্ছে, শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, আসলে উনি এই যে বারবার করে বলছেন, সিএপিএফদের কথা বলছেন, বিভিন্ন টেকনিক্যাল কথাবার্তা বলছেন, নির্বাচন কমিশনকে নিয়ে বলছেন, কিন্তু আমার দেখে মনে হলো রাজ্যপালের কাছে উনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র নিতে গেছিলেন, যে তারা যাতে পদত্যাগ করে। তার কারণ এই অভিযোগটা আমরা বারবার করে আসছি যে রাজ্যে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, টিকি ধরে রয়েছে সেই মোদী সরকার। ইলেকশন কমিশন, এই যে আপনার বাইপোল গেল বা বিভিন্ন পোল গেল, ইলেকশন কমিশন কাজ করছে না বা কাজ করার ইচ্ছে নিয়ে তো আমরা প্রথম দিন থেকে বলছি। তার কারণ ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়? বেশ, যে কোনো অর্গানাইজেশন কাজ করবে, তার ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচার মোদী সরকার দেবে না, তো নির্বাচন কমিশন তো ঘুমিয়ে কাটাবে, এবং নির্বাচন কমিশন খুব ভালো করে জানে সিপিএম কিভাবে যে দেখছে। বগি হয়ে চলছি। আমি আসবো শুভজিতের কাছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী একটু মনে করতে হবে, এই কিছুদিন আগে ত্রিপুরাতে বাদল চন্দ্র শীল নামে আমাদের এক প্রার্থী, পঞ্চায়েতের প্রার্থী, এবং উনি বাই বার্থ একজন হিন্দু, বাই ফেথ উনি কি আমি ঠিক জানি না, হিন্দু হতে পারে না অন্য কিছু হতে পারে। তো উনি যখন নাকি বিজেপির হাতে খুন হয়, তাহলে এখানে উনি যখন প্রশ্ন তুলছেন যে হিন্দু ভোট দিতে পারেনি, তাহলে আমি তো বলতে পারি যে হিন্দুকে খুন করেছে বিজেপি, আমি তো বক্তব্য রাখতে পারি, কিন্তু নিশ্চিতভাবে আমি এরকম কথা বলবো না। তার কারণ আমি সাধারণ মানুষকে কোনোদিন হিন্দু মুসলিম হিসেবে দেখি না। এটা তো ঠিকই যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম হোক, অন্য ধর্মের লোক হোক, কেউ ধর্মে মানুক কি না মানুক, তারা একটা বড় অংশের মানুষ ভোট দিতে পারে না। অনেক ক্ষেত্রেই এরকম পরিস্থিতি তৈরি হয়, এবং ওনার সমস্ত কথাগুলোকে আমি লেজিটিমেট বা ভ্যালিড মনে করতাম যদি না উনি এখানে একটা কমিউনাল একটা কার্ড উনি খেলতেন। কিন্তু উনি যেটা করতে চাইছেন, উনি একটা অন্য রাজনৈতিক জায়গা থেকে একটা ধর্মীয় আঙ্গিকে বিষয়টাকে বোঝার চেষ্টা করছেন। ওনার এখানে পলিটিক্যাল ডিমান্ড বা ওনার যদি ডিমান্ডটা এটা হতো যে যারা ভোট দিতে পারেনি আমি তাদের হয়ে কথা বলবো, উনি স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন হিন্দু। এটা ঠিক যে আমাদের রাজ্যের তৃণমূলের নেতারা কিছু জায়গায় আমরা দেখেছি যে এমন এমন কমেন্ট করেছে যেগুলো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা দল হিসেবে তারা খুব একটা বেশি নিন্দা করেনি এবং অ্যাকশন নেয়নি। কিন্তু তার মানে আমি যদি পাল্টা আরেকটা কার্ড খেলি, তার মানে তো আমি এই ধর্মীয় যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, ধর্মীয় সাম্প্রদায়িকতার একটা আবহাওয়া, সেই সাম্প্রদায়িকতার আবহাওয়াতে আমি একটা সুরসুরি দিচ্ছি। উনি সেটাই করার চেষ্টা করছেন। এখানে ওনার কোনো জেনুইন মানে যারা ভোট দিতে পারলো না বা গণতন্ত্রের যে অবস্থা, যে দুর্নীতি হলো বা গোলমাল হলো, এর পক্ষে বলছেন এমনটা নয়। উনি এখানে শাস্তে চাইছেন একটা ধর্মগুরু হিসেবে। আসলে এই শুভেন্দু অধিকারী একটা সময়, আমরা যেটা আশুতোষদা বলছিল, উনি তো তৃণমূল নেতা হিসেবে একের পর এক পঞ্চায়েত, একের পর এক পৌরসভা দখল করিয়েছেন, উনি তো ভোট বন্ধ করিয়েছেন। এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সাধু সেজে লাভ হবে না। আসলে এই সাধু উনি নন, উনি আসলে চান পশ্চিমবঙ্গটা আরো যে রসাতলে চলে যায়। প্রথমত যে শুভেন্দু অধিকারী বিজেপি করেন, বিজেপি আমাদের দল মানে বিরোধী দলনেতা, এবং বিজেপির পার্টি অফিসে শুভেন্দু অধিকারী যাবে, এতে নতুনত্ব কিছু নেই। রাজভবনটা আমরা জানি বিজেপির পার্টি অফিস, এবং রাজ্যপাল বিজেপির সবচেয়ে বড় মুখপাত্রের কাজটা করে, তাতে এতে নতুনত্ব কিছু নেই। বিজেপি এখন শুভেন্দু অধিকারী দলের মধ্যে কোণঠাসা। এই যে লোকসভাতে বিপর্যয় এবং 4টে উপনির্বাচনে হারের দায় তো সবাই শুভেন্দু অধিকারীর উপরে চাপাচ্ছে। সুকান্ত মজুমদার পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা ইডি সিবিআইয়ের উপরে নির্ভরতা থাকলে ভোটে জেতা যাবে না। তার মানে এটা শুভেন্দু অধিকারী বলে তারিখ দেয়, একে ধরবো। লোকসভা নির্বাচনও বিভিন্ন এলাকায় গিয়ে বলেছে একে ধরতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী যে কোন ঠাসা, এখন এই চোখ গোড়ানোর জন্য এই ধরনের কথাবার্তা, রাজভবনে যাওয়া, এইসব বলবেই এটা নিয়ে। এবার কথা হলো উপনির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলছে, হিন্দু ভোট দিতে পারেনি। এই যে উপনির্বাচন হলো, 4টে উপনির্বাচনের মধ্যে আমি মানিকতলা অ্যাসেম্বলির বাসিন্দা, ভোটার,
ওখানেই রাজনীতি করি, আমাদের ওখানে প্রায় 98% হিন্দু। এক্স্যাক্টলি। তাহলে 98% যেখানে হিন্দু, সেখানে হিন্দুরা ভোট দিতে পারেনি। এখন কল্যাণ চৌবে যদি আমাদের কুণাল ঘোষের কাছে ফোন করে যদি বলে যে একটু সুবিধা করে দাও, সেই দলের প্রার্থীকে কোন মানুষ ভোট দেবে? 2021 হেরেছে, আবার তারপরে কোনোদিন মানিকতলার মানুষ কোনো অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি, আমি এখানে বলছি যে আমাদের যে বিজেপির যে প্রতিনিধি এসছে সে একটা ভিডিও দেখাক, ভারতীয় জনতা পার্টির কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে মানিকতলার বুকে দাঁড়িয়ে 2021 পরে হারের পরে কল্যাণ চৌবে গেছে। কোনো জায়গায় মানুষ দেখতে পারেনি এই কল্যাণ চৌবেকে। উনি কৃষ্ণনগরে হেরেছে, পালিয়ে গেছিল। তাই এদেরকে মানুষ ভোট দেবে, যাদের তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত মানুষের সাথে থাকে, মানুষ ভোট দেবে। বলছে 5 জন, আমি একটা লাইন বলি, 5 জন ভোটার নাকি ভোট দিতে পারেনি, তাদের নিয়ে যাবে। আচ্ছা, 5 জন একটা প্রতিনিধি দল, প্রতিনিধি না ভোট বলেছে যে ভোট দিতে পারেনি তাদের নিয়ে যাবে। তো 5 জন যারা ভোট দিতে পারেনি, উনি এতদিন, উনি জনপ্রতিনিধি আছেন, উনি দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, উনার জানে যে টেন্ডার ভোট বলে একটা অপশান আছে। যে ভোট দিতে পারে না সেখানে যে প্রিসাইডিং অফিসার থাকে তার কাছ থেকে টেন্ডার ভোটটা দিতে পারে, যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। সেইটা কি দিয়েছিল? তাহলে দেখাতো যে টেন্ডার ভোট দিয়েছিলেন, তারপরে গিয়ে এই অভিযোগটা করতো। ভোট দিতে পারেননি, উনি কোনো মামার বাড়িতে বসে আছেন, মাসির বাড়িতে বসে আছেন, ভোট দিতে পারেননি, শরীর খারাপ হয়েছিল বাড়ির কেউ, ভোট দিতে পারেননি। এইসব মানে একদম নিম্নমানের, খুব মানে সাধারণ এই রাজনীতি বাংলার মানুষ। 3টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির উত্তর অবশ্যই শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একগুচ্ছ অভিযোগ এবং সেই অভিযোগের উত্তর শুনবো বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছ থেকে। বলুন। না দেখুন, বিষয়টা হচ্ছে অঙ্কুরদা, যেদিন এই ভোটের রেজাল্টটা বেরায় সেদিন আমার মনে আছে আমি এই আপনাদের স্টুডিওতেই ছিলাম, আপনিও অ্যাঙ্কার ছিলেন। সেদিনও কিন্তু একটা প্রশ্ন উঠে এসেছিল যে ধরুন এই 2024-এ আমাদের রায়গঞ্জে 46,793 ভোটে আমাদের লিড ছিল। সেটা এই 1.5 মাসের মধ্যে কি এমন জাদু বলে ঘুরে গেল যে তৃণমূল কংগ্রেস প্রায় 50,000 ভোটে জিতে গেল। মানে 1.5 মাসের মধ্যে তৃণমূলের পক্ষে হাওয়া যাবে এরকম কি কোনো ইস্যুস বা কোনো ফ্যাক্টর হয়েছে? মানে রাজনীতি তো ইস্যু বা ফ্যাক্টরের ওপর চলে, রাজনীতি তো ম্যাজিকের ওপর চলে না। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, এই যে অভিযোগগুলো আজকে সিপিএম বা কংগ্রেসের যে অবস্থান, সেটা অনেকটা যে ধরি মাছ নাচুই পানি, হ্যাঁ, তো সেরকম একটা অবস্থান। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে মানিকতলার ক্ষেত্রে যদি ধরি, সিপিএম অভিযোগ করেছে, 100টার উপরে অভিযোগ সিপিএম করেছে ভোটের দিন। সিপিএম নিজে বলেছে ভোট দিতে দেওয়া হয়নি। এক্স্যাক্টলি, যে হিন্দু ভোটার আর মুসলিম ভোটার, আমি তো এগ্রি করলাম তো জায়গাটা। আমি এই যে অভিযোগটা তুমি যেটা, আমি হিন্দু ভোটারে আসছে, আমি যে বলছি এই যে অভিযোগটা, এটা তো সিপিএম করেছে, ভোটের দিন করেছে। সিপিএম তো বলেনি হিন্দু ভোটার, আমরাও তো সেই বক্তব্য দিচ্ছি। শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে যে লিস্ট দিয়েছে, সেখানে নাম ঠিকানা সমেত লিস্ট দিয়েছে, যাদেরকে প্রিসাইডিং অফিসার করা হয়েছে, বেছে বেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নাম দেওয়া হয়েছে, তাদের নামের তালিকা করা হয়েছে। আমাদের যে নর্মস আছে যে তোমার কোনো সচিত্র ভোটার মানে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে হবে, বন্ধ। ওই পার্টির দেওয়া স্লিপ দেখিয়ে মানুষ ভোট দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি, এই যে ভোটটা দেয়নি তার মেজরিটি, আমরা বলছি তার মেজরিটি দিয়েছে হিন্দু, কিন্তু তুমি প্রশ্ন করবে যে এই ভোট দেয়নি তার, সেটাকে তোমরা আবার স্নেহান হিন্দু মুসলিম সেগ্রিগেশনটা কেন করছো? আসলে হিন্দু মুসলিম সেগ্রিগেশন তো করতেই হবে, কেননা যখন স্বয়ং কলকাতার মেয়র বলে দিচ্ছে যে হিন্দু সে দুর্ভাগা, তো তার যারা দুর্ভাগা তাদের তো নেই, তাদের তো ভোটিং রাইটস নেই এই রাজ্যে, তাদের তো ভোটিং রাইটস কেড়ে নেওয়া হয়েছে। উত্তর রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। আমি মানে পরিষ্কার, দর্শক যদি আমার পরিসংখ্যানটা শোনে তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ভোট হয়েছিল না কি পরীক্ষা। আমি মানিকতলা অ্যাসেম্বলি নিয়ে বলি। মানিকতলা অ্যাসেম্বলিতে যদি 2021-এর নির্বাচনেও ধরি, আমাদের মোটামুটি 1,20,000 থেকে 1,22,000-এর মতো ভোট পড়ে। 2021 সাধন পাণ্ডে জিতেছিল। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পরে সেই কল্যাণ চৌবে মামলা করে ওখানে নির্বাচন আটকে রেখেছিল। সাধন পাণ্ডে ভোট পেয়েছিল 67,577। এই যে 2024-এ মানে লোকসভা নির্বাচনও গেল, সেখানেও প্রায় 1,04,000-এর মতো ভোট পড়েছিল। এইবারে যে ভোটটা পড়েছে সেখানেও কিন্তু এই বাই ইলেকশনেও কিন্তু প্রায় ভোট পড়েছে 83,110 পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, আর 20,798 পেয়েছে হলো বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আমার বক্তব্য হল, আর সিপিএমের যদি 9,000 ধরি, তাহলে টোটাল গিয়ে ভোট কিন্তু সেই 1,10,12-র মধ্যেই ঘোরাফেরা করছে। তাহলে মানুষ 1,10,000 12,000-ই ভোট দিচ্ছে, কেউ এসে আলাদা ভোট দিচ্ছে না। এবার প্রবলেমটা হলো, আপনি লোকসভা নির্বাচনের পরে
প্রার্থী করছেন কল্যাণ চৌবেকে, যেই কল্যাণ চৌবে ওখানে মানুষ করোনা হলে 13 নম্বর ওয়ার্ডে থাকতো, করোনার সময় দেখা যায়নি 2020-21-এ হেরেছে, 21-এর পরে ওখানে বিজেপির কর্মসূচিতে কোনোদিন দেখা যায়নি। আমি ওখানকার স্থানীয় ছেলে হিসাবে বলছি বিজেপির কোনো প্রোগ্রামে দেখা যায়নি। সিপিএম জামানত বাজেয়াপ্ত হচ্ছে, খুব খারাপ রেজাল্ট করেছে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনও। সিপিএম কংগ্রেস দুজনেই প্রত্যেক ওয়ার্ডে অন্তত 1 থেকে 2টো করে সভা করেছিল, উপনির্বাচনও করেছে। বিজেপি 8টা ওয়ার্ডে 8টা সভা করেনি মানিকতলায়। তাহলে মানুষ ভোট দেবে কাকে? মানুষ ভোট দেবে। এই তথ্যটা মানতে পারছি না, প্রথম এই কারণের জন্য যে 2021-এর পরে 2021-এ হেরে যাওয়ার পরে কল্যাণ চৌবেকে মানিকতলায় দেখা যায়নি, এই তথ্যটা মানা যাচ্ছে না এই কারণে, কারণ 2021-এর পরে কল্যাণ চৌবে উত্তর কলকাতার জেলা সভাপতি হয়েছে। মানিকতলা নয়, আমি বাকিদের আমি এক লাইন বলে দেবো, তুমি বলো। উনি শুনে নাও, তুমি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার, উনি ন্যাচারাল ভিউ মানে কমপ্লেক্স থাকে, ন্যাচারাল ভিউতে 2021-এর পর থেকে থাকে না, অন্য জায়গায় মৃত্যুন্দা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কল্যাণ চৌবে সব বলে দিতে পারবে, কিন্তু একটা কথা ঠিক বলেনি যে কল্যাণ চৌবেকে মানিকতলায় দেখা যায়নি। কেন কল্যাণ চৌবেকে তৃণমূলের নন পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রামে মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে দেখা যেত, এটা আছে। এখন ব্যাপার হচ্ছে যে আসামির যেরকম কোনো রং আর বর্ণ হয় না বা তার ধর্ম হয় না, যে জায়েন্ট সিং আর জেসিপি দুজনেই এই মানে যে মাস্তানির কাজের সাথে যুক্ত, এদের কোনো হিন্দু মুসলিম বলে কিন্তু আলাদা করা যায় না, ভোটারকেও কিন্তু হিন্দু মুসলিম করে আলাদা করা যায় না, ভোটার এই বেসিক কনসেপ্টটাই বিজেপির নেই, ওই জন্য বিজেপি পশ্চিমবঙ্গে কিছু করতেও পারবে না। এখন ব্যাপার হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এই যে বারবার ও একটা কথা ঠিক বলেছে আমার বিজেপির ভাই, মেজরিটি হিন্দু ভোট, কিন্তু শুভেন্দুবাবু সেটা বলছেন না, উনি বলছেন হিন্দু ভোট। তাহলে বিরোধী দলনেতা তো ওকে করা উচিত আমি মনে করি। এখন দেখো পঞ্চায়েতে পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দু মুসলিম উভয় খুন হয়েছে এবং ফুলচাঁদ শেখ কংগ্রেসের বলি হয়েছে মুসলমান, কিন্তু তাই হিন্দু মুসলমান করে বাইফার্কেট করা যাবে না, সন্ত্রাস পশ্চিমবঙ্গে সেটা আটকাতে হবে। বলছিল না যে ইলেকশনের রেজাল্ট বেড়ে গেছে, আমি এখানে তথ্য দেখছিলাম, এই বক্সনগর একটা ত্রিপুরায় ভোট হয়েছিল, বাই ইলেকশন হয়েছিল, আমাদের এমএলএ ছিল, সে ভোট পেয়েছিল 19,000 আর বিজেপি পেয়েছিল 14,000। ঠিক 2 মাস পর ইলেকশন হলো, বিজেপি পেল 34,000, আমরা পেলাম 3,000। তো মানে তৃণমূল ছাপ্পা যেরকম এখানে পশ্চিমবাংলায় করে, বিজেপি ছাপ্পা করে ত্রিপুরাতে, এখন এখানে সাধু সাজার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় যা তৃণমূল, ত্রিপুরা তাই ছাপ্পা রিগিং, এগুলো ত্রিপুরা একটুখানি যে রাজ্যপালের কথা বারবার হচ্ছে, রাজ্যপালের কথা নিয়ে আলোচনা হচ্ছে, পশ্চিমবাংলা মানে রাজ্যপাল কিন্তু হয় না, হয় না, কোন রাজ্য হয় না, লোকসভা ইলেকশনে যে কটা রাজ্য, আরে এত ভোট তো দিতে দেয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতা দিয়ে গুজরাটে তো আনকন্টেস্টেড হয়ে যায়, রাজ্যপাল বেছে বেছে না, গুজরাটে তো আনকন্টেস্টেড হয়ে যায়, রাজস্থানে জিতেছে, আমি বলছি গুজরাটে তো আনকন্টেস্টেড হয়ে যায়, আমরা এই আলোচনায় থাকবো। আমরা যে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে পদক্ষেপ করবেন সেগুলো আমরা শুনেছি এবং তার প্রেক্ষিতে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেলাম। অন্য ইস্যুতে যাব, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শিরোনামে কুলতলি, প্রতারণা চক্রের জাল গোটাতে গিয়ে দেখতে পাওয়া গেল সাদ্দাম সর্দার বলে এক ব্যক্তি, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রতারণার চক্র চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধরতে পারা গেল না, কারণ সুড়ঙ্গ দিয়ে একেবারে সিনেমার কায়দায় পালিয়ে গেল ওই দুষ্কৃতী। এবং সেই ঘটনা এখনো পর্যন্ত মোট 3 জন গ্রেপ্তার হয়েছে, 2 জনকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, আরেকজনকে আদালতে পেশ করা হবে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই মনোজ ভার্মা রাজ্য পুলিশের পক্ষ থেকে তিনি কি বলেছেন আমি প্রথমে একবার শোনাবো দর্শকদের। It is a kind of a cheating racket which has been unearthed, কিন্তু ডিটেইলস এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found, ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation, so later on we will update on that. আমি একদম প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। ডিটেলস এখনই বলা যাবে না, খুব স্বাভাবিক, তদন্তের ক্ষেত্রে কথা আমরা শুনেই থাকি তদন্তকারী আধিকারিক বা পুলিশ কর্তাদের মুখে, কিন্তু ডিটেলস কি আদৌ পুলিশ জানে? আমরা আমাদের প্রতিনিধি যখন কথা বলেছিলেন, গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘ 15 বছর ধরে এই চক্র চলছে, পুলিশ কিছুই জানতে পারলো না এভাবে সুড়ঙ্গ, এরকম সুন্দরভাবে সুড়ঙ্গ তৈরি করে একটা চক্র চললো এইভাবে। না না, মানে যেই সুড়ঙ্গটা আমি গতকাল থেকে দেখছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, সাথে এই সুড়ঙ্গের যে উপর থেকে লাইন এবং খালের এরকম বিভিন্ন জায়গায় যদি গ্রামে যাও,
মানে এরকম কিন্তু প্রচুর আছে খালের ধারে, বা এরকম নামছে এরকম সুড়ঙ্গ। মানে এবার সেইটা যে বাড়ির তলায় খাটের তলায় হচ্ছে সেইটা মানে সেইটা তো মানে একটা অবিশ্বাস্য একটা জিনিস যে ওইটা ওই জায়গা থেকে এরকম মানে নোংরার জায়গা থেকে ড্রেনের মতো করে এরকম সময় তার উপরে এরকম সুড়ঙ্গটা যদি নাও বা জানে একটা প্রতারণা চক্র চলছে 15 বছর ধরে। এবার কথা হলো পুলিশ আমাদের দেখুন পুলিশ এখানকার জনপ্রতিনিধিদেরও বা যারা আছেন তাদেরও একটা কিছু দায়িত্ব থাকে। 2016 অবধি ওখানে বামফ্রন্টের জনপ্রতিনিধি ছিল, 2021-এ দাঁড়িয়ে আমাদের জনপ্রতিনিধি প্রথমবার হয়েছে ওখানে। তো আমাদের বক্তব্য হলো যে মানুষেরও একটা আমরা যেটা পুলিশই কিন্তু তদন্ত করে পুলিশই কিন্তু ধরতে গেছিল, অঙ্কুরদা এইটাকে কিন্তু ডিনাই করা যাবে না, পুলিশই তদন্ত করে পুলিশই ধরতে গেছিল, পুলিশের কাছে ইনফরমেশন ছিল, এরকম অন্য রাজ্য থেকে কোনো আসেনি, পুলিশ আসেনি, আমাদের রাজ্যের পুলিশ। কিন্তু এটাও ঘটনা, পুলিশ যাওয়ার পরে ঠিক সন্দেশখালী শাহজাহানের মতো পুলিশকে আক্রান্ত হতে হয়, পুলিশের গায়ে কারণ এইটা ঠিক আপনি ঠিক বলছেন যে ওখানে যারা দুষ্কৃতী তারা তো দুষ্কৃতী, এরা তো চোর, মানে চুরি করছেন একটা মানে কি বলবো র্যাকেট, সেখানে সোনা গোটা গ্রাম র্যাকেট, গোটা গ্রামের কথা বলছি না, গোটা গ্রামের মানুষ হয় না, গ্রামের ধরুন আপনি যদি 50টা মানুষও আসে 100টা মানুষ আসে আপনার মনে হবে এটা গ্রামে 50টা মানুষ বেরিয়ে গেলেই মনে হবে যে র্যাকেট। তো আমার কথা হলো এটা একটা র্যাকেট, এই র্যাকেটটাকে ভাঙতে হবে। পুলিশ মানে ভাই এবং মূল যে অভিযুক্ত এবং তার ভাইয়ের দুজনের স্ত্রীকেই আটক করেছিলেন গতকাল এবং 7 দিনের পুলিশ হেফাজত নিয়েছেন, আজকে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো পুলিশ কিন্তু তদন্তটা ঠিক পথেই এগোচ্ছে। আমার মানে ওই পশ্চিমবঙ্গ পুলিশের উপরে ভরসা আছে এবং তারা সঠিকভাবে তদন্ত করে যারা মূল দোষী তাদের আটক করবে এবং শাস্তি দেবে। আমি আসবো বিজেপির কাছে, স্নেহায়ন সরকার। না দেখুন, বিষয়টা হচ্ছে যে কিছু বছর আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি টাকা ছাপাবো, আমাকে ট্যাক্সাল দিয়ে দেওয়া হোক। তো বিষয় হচ্ছে কি এখন ওই যে সুড়ঙ্গ টুরঙ্গ পাওয়া যাচ্ছে, তো হয়তো উনি উনার নিজস্ব একটা আর্মি তৈরি করছে। হ্যাঁ, কেউ সুড়ঙ্গ খুঁজছে, কেউ অত্যাধুনিক অস্ত্র মজুত করছে, যে আগামী দিনে উনি আলাদা একটা রাষ্ট্রের দাবিতে উনি লড়াই করতে নামবেন, তার জন্য উনার যে সেট আপটা উনি রেডি করে রাখছেন। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অনেক জায়গায় মানে এই আপনার এখানেও আমি অন্যান্য চ্যানেলে শুনে তারা বলছে পুলিশ তো ধরতে গেছে, এটা তো অন্য কোথা থেকে কেউ খবর করেছে বলে জানি, পুলিশ গেছে, পুলিশ ওকে 8 বার ধরেছে, উনার বাড়ির একটা 8 বার ধরেছে এবং ধরে কিছুদিন পরে কি রফাসূত্র হয় পুলিশের সাথে ভগবান জানে, ও আবার ফিরে আসে, আবার সেই কাজটা শুরু করে। এবার বিষয় হচ্ছে যে এই আপনাদের যারা রিপোর্টার আছে তাদের মধ্যেই বেরিয়ে আসছে যে এই যে চক্রটা চলে এটা একটা পিরামিড শেপের একটা চক্র, মানে যদি সেটার যে সেট আপটাকে যদি দেওয়া হয় এবং বলা হচ্ছে এই যে এই সাদিকুল আর ওর ভাই সাদ্দাম এরা হচ্ছে এই মানে পিরামিড চক্রের মিডিল ফেসটা, তাহলে উপরের ফেসটাকে মানে এই যে সোনা নকল সোনার ব্যবসা তার উপরের ফেসটাকে কেন আমরা অনেক শুভেন্দু অধিকারী, হ্যাঁ না আমরা না শুভেন্দু অধিকারী কেন, শুভেন্দু অধিকারী তো কোনোদিন এয়ারপোর্টে সোনা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েনি। আচ্ছা তাহলে এয়ারপোর্টের সিকিউরিটিটা কি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে, রাজ্য পুলিশের হাতে? মানে ফর ইওর কাইন্ড ইনফরমেশন রাজ্য পুলিশের হাতে থাকে। আরে ভিডিওটা প্রকাশ করো না, আরে কলকাতা টিভিতে ভিডিও দিয়ে দাও, আলোচনা করো। এই যে মিটা গেল কে সোনা নিয়ে গেছিল 2023 সালে পঞ্চায়েত ভোটে অস্ত্র পাওয়া যায়, এ সরাসরি ওইখানকার 4টে বুথে তৃণমূল প্রার্থীদের হয়ে কাজ করেছে। তো এই বিষয়গুলো পুলিশ বিজেপি নেতা তো নারী বাজারের সাথে যুক্ত, তাই এন্টার বিজেপিটাকে তাদের নাকে 15 বছর ধরে। আরে বিজেপি নেতাও তো নারী বাজারের সাথে যুক্ত, তার মানে এন্টার বিজেপি দলটা তাই না? আমার মনে হয় না পুলিশ ধরে না, যে বোধহয় এই 21 শতকের জগৎ শেঠ, তার কারণ এরকম সুড়ঙ্গ টুরঙ্গ বোধহয় মুর্শিদাবাদে গেলে বা ওই কাঠগোলার দিকে গেলে এরকম পাওয়া যায়, কিন্তু একটা স্বাধীন দেশে এতদিন স্বাধীনতার পর এবং যেখানে আইন প্রশাসন সমস্ত কিছু একটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের যা আজকে আমরা উদ্ঘাটন হচ্ছে বা পাওয়া যাচ্ছে, সেখান থেকে এটা তো একটা হয় হতে পারে পুলিশের সঙ্গে লেনা দেনা আছে, আর নয় হতে পারে কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার। তো এটা আমার মনে হয় না যেখানে 294টা সিটে একজন নিজেই প্রার্থী হন এবং সমস্ত স্টেটটা তার হাতের নখদর্পণে হাতে তালুর মতো যে চেনে পুরো স্টেটটাকে, সে জানে না বা তার লোকেরা জানে না, এটা হতে পারে না। আমার মনে হয় এটা এখন মিডিয়ার সামনে এসছে বলে এখন অনেক ধরনের ভার্সনস দিচ্ছে এবং ঠিকই ঐতিহাসিকভাবে কিছুদিন আগেও দেখা যায়, ট্রেস করা যায় এই ধরনের লোকজন বেড়ে উঠতে পারে না যদি না শাসক গোষ্ঠীর সঙ্গে এদের লেনাদেনা থাকে এবং ওই স্থানীয় অঞ্চলের শাসক গোষ্ঠী, এটা মাথায় রাখতে হবে। কারণ ওই কুলতলি, জয়নগর এবং এই একটা বিস্তীর্ণ জায়গাগুলো যেগুলো সুন্দরবনের কাছাকাছি, বা সুন্দরবন বলার ভুল, মানে ওই সাইডের কথা আমি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনার একটা নির্দিষ্ট পার্ট, এখানে এই ধরনের অপারেটার্স যে চলছে বা চলে
এটা হয়তো নিশ্চিতভাবে আপনারা যদি আরও ঘটিয়ে দেখেন দেখতে পাবেন। কিন্তু এক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করে সরকার, তাদের আরও নির্দিষ্টভাবে দেখা উচিত ছিল। আমার মনে হয় তারা জানতো সবই, এখন টিভির সামনে এসে গেছে বলে অন্য ভার্সাস দিচ্ছে। এটা তো অবিলম্বে ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত, এবং এরকম যদি হয়ে থাকে তাহলে কত কিছু হতে পারে, দেশ বিদেশে মাল পাচার হয়ে যেতে পারে। কি মনে হচ্ছে পুলিশের কাছে এতদিন ধরে ঘটে চলেছে এই বিষয়গুলো, ইন্টেলিজেন্সটা না থাকাটা, এটা মানে এটা কার ব্যর্থতা? দেখুন, শাসক দলের পারফর্মিং অ্যাসেট তো, তাই ইন্টেলিজেন্স থাকুক আর না থাকুক ইন্টেলিজেন্টলি কাজ করবে না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই সাদ্দাম সুড়ঙ্গ এখন 10 বছর পরে সন্দেশখালি উঠে এলো মানুষের কাছে, এটা একটা পয়েন্ট। এই শাহজাহান, এখন মনোজ স্যারের বক্তব্য আমি শুনছিলাম আপনার চ্যানেলে, ইংরেজিতে উনি খুব ভালো মেডিকেল বুলেটিন ব্রিফ করেছেন, কিন্তু ক্রিমিনালদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে সেটা কিন্তু বলেননি। আমরা মেডিকেল বুলেটিন লাগলো। তো ব্যাপার যেটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে বারবার করে আলোচনা হচ্ছে, দেখুন পুলিশকে তো কাজ করতে দিতে হবে। পুলিশকে যদি কাজ করতে না দেয়, যে বারবার একটা প্রশ্ন আসছে একাধিকবার গ্রেফতার হয়েছে, তো জয়ন্ত তো একাধিকবার গ্রেফতার হয়েছে, তো হয়েছে কি? গ্রেফতার করে শাস্তিটা দেওয়া। একজন ক্রিমিনাল কাজ করছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করছে, তাকে বিহাইন্ড দ্য বার্স আনা, প্রসিকিউট করা, তাকে সাপোর্ট করছে স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের সাপোর্ট করার কারণটা কিভাবে দেখে কংগ্রেস কি কারণে করছে? স্থানীয় গ্রামবাসীরা যতটা সাপোর্ট করছে, তারা কেউ ইচ্ছাকৃত সাপোর্ট করছে না, তারা ভয়ে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। তার কারণ সেখানে যদি প্রশাসন কনফিডেন্স বিল্ডিং মেজার আনতো, যে প্রশাসনের সিট দ্বারাটা স্ট্রং, তাদেরকে রাজ্যের শাসক দল কাজ করতে দিক। আমি বারবার করে বলছি, এখনো ভালো অফিসার আছে, কেন যত দোষ নন্দ ঘোষ হয়, শাসক দলের ওখানকার লোকাল এমএলএ, ঠিক যেরকম চোপড়ার লোকাল এমএলএ এইসব অ্যান্টি সোশ্যালদের সাপোর্ট দিচ্ছে, পুলিশ সেখানে ভয় পাচ্ছে কথা বলতে। কেন এটা হবে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দরাজ হাসতে পুলিশকে কাজ করতে দিক, হাত পা বেঁধে রাখবেন না তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে নয়, প্রশাসনিক প্রধান হিসাবে উনি সংবাদ মাধ্যমের সামনে সেগুলো বারবার এসছেন, যে উনি বলেছেন যে কাউন্সিলরকে দোষ করলে অ্যারেস্ট করো, বলে পরিষ্কার বলেছে শাসক দলের যে হোক অ্যারেস্ট করো। আমরা যখন এই সভাগুলো করছি, এই মানে বিতর্ক সভা চলছে, জয়ন্ত সিং আশুতোষ, যখন আমরা সব এই বিতর্ক করছি তুমি আর আমি মিলে, তুমি যখন এত কথা বলছো টিভিতে দাঁড়িয়ে, তখন জয়ন্ত সিং জেসিবি গারদের পারে, আর তোমাদের জোট সঙ্গী যখন ওই কাশীপুর থেকে মানে ওই আরিয়াদহ থেকে একটু দূরে কাশীপুরে দুলাল ব্যানার্জি জোড়া খুনের আসামিকে 2002 সালে অ্যারেস্ট করেছিল, তখন রাজদেব গোয়ালা থানাকে আটকে রেখেছিল 24 ঘন্টা। আশা করি পলিটিক্যাল স্টুডেন্ট হিসাবে তুমি জানো এই ঘটনাগুলো, চাই এইগুলোটাকে জাস্টিফাই করতে যেও না। আমরা আমি একটা লাইন বলছে যে নিউ টাউনে সুজিত বসু পয়সা খেয়ে আজ অব্দি সুজিত বসু একবারের জন্য বলেনি সুজিত বসুকে পয়সা একবারের জন্য রাজনীতির লোকেরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকুন্দল আবারও প্রকাশ্যে, কাউন্সিলর দলেরই আরেক কর্মীকে একেবারে সপাটে চড় মারলেন রাস্তায়। সেই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, টেলিভিশনের পর্দায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও, এবং সেই সম্পর্কে প্রথমত তৃণমূল কংগ্রেসের অবস্থানটা জানি। এই দুজনেই তো আপনাদের দলের কর্মী বা একজন জনপ্রতিনিধি, তাদের এই আচরণকে কিভাবে দেখছেন? দুজনেই কিন্তু একে অপরের বিরুদ্ধে যথেষ্ট অসামাজিক কাজ, বেআইনি কাজের অভিযোগ এনেছেন। মানে এতটুকু বলতে পারি যে একজন জনপ্রতিনিধি যেটা করেছেন প্রকাশ্যে, এগুলো ঠিক বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছিত ঘটনা। আর পরিষ্কার কথা যে জনপ্রতিনিধির যদি মনে হয় যে কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে, তাহলে তিনি প্রশাসনের কাছে জানাবেন, দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন, প্রশাসনের নিশ্চিতভাবে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলবেন। কিন্তু প্রকাশ্যে এই ঘটনাগুলো নিশ্চিতভাবে বিব্রত হতে হয়, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। যে এইভাবে যদি কোনো জনপ্রতিনিধির ভিডিও ফুটেজ দেখা যায় যে কাউকে প্রকাশ্যে চড় মারছেন, সেটা দৃষ্টিকটু তো বটেই। এবং পার্টি নিশ্চিতভাবে উত্তর কলকাতা যারা সিনিয়র নেতৃত্ব আছে
তারা ব্যাপারটা এই যে দেখছে। একে অপরের বিরুদ্ধে এত অভিযোগ, সেটা তোলাবাজি থেকে শুরু করে সারটা অনেক কিছুই রয়েছে একে অপরের বিরুদ্ধে। জনপ্রতিনিধি সেগুলো- নিজে 7-8টা আজকে সংবাদ মাধ্যমের সামনে উনি যে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন তার কপি কিন্তু উনি দেখিয়েছেন একদম, যে লেটার দিয়ে বারবার যে ব্যবস্থা নিতে বলছেন 60টার বিরুদ্ধে। মানে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কিন্তু এই জায়গা যে অসামাজিক কাজ করছে তিনি কিন্তু ব্যবস্থা নিতে বলছেন। দ্বিতীয় কথাটাকে কাজগুলো হয়নি কেন আমার প্রশ্ন ঠিক সেটাই। সেটা প্রশাসন কেন সেইটা প্রশাসন কেন করতে পারেনি সেটা প্রশাসনকে উত্তর দিতে হবে। আপনি ওখানকার যে থানার তার মানে যে অফিসার ইনচার্জ তারা বলতে পারবেন, বা তার শীর্ষ যারা আছেন তারা বলতে পারবেন। কিন্তু আমি এই দুটো বিষয়, এক আপনি যেটা বললেন 60টা বা যেগুলো চলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন, তার ডকুমেন্টস উনি আজকে দেখিয়েছেন, অন্তত 8 থেকে 9টা লেটার উনি দেখিয়েছেন। এক। দ্বিতীয় প্রসঙ্গ হলো যেটা আমি বললাম যে নিশ্চিতভাবে যাই ঘটনা ঘটে থাকুক, কেউ কিছু অসামাজিক কাজের সাথে বা খারাপ কাজের সাথেও যদি যুক্ত থেকে থাকে, যেটা জনপ্রতিনিধি বলছেন, তার আমার মনে হয় না আইন হাতে তুলে নেওয়াটা ঠিক। কংগ্রেস দেখো এখনো কিন্তু এলাকার সাংসদের কোনো খবর নেই, এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক আছে সুদীপ বাবু। দ্বিতীয় হচ্ছে এই যে তৃণমূল ভার্সেস তৃণমূল যে প্রত্যেকদিন মারামারি হচ্ছে, খুন হচ্ছে, এ তো এখন পশ্চিমবঙ্গের নিয়মিত সাবজেক্ট এবং একটা বড় বই লেখা হয়ে যেতে পারে। এবং একটা কথা বলি যে জনপ্রতিনিধি তৃণমূলের ভাবতে হবে, পুলিশের প্রতি ভরসা নেই, পুলিশ কাজ করছে না, বারবার করে অ্যালার্ম করছে, বারবার করে অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই জনপ্রতিনিধির ভরসা নেই বা অন্যান্য জনপ্রতিনিধির ভরসা হচ্ছে না কেন? রাজ্যের হোম মিনিস্টার কে? উনি। এবং তৃণমূলের লাড্ডুর ভয়ে সেখানকার লোকাল থানা কাজ করছে না। এ কি চলছে অনাচার? এটাই কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এটাই কি জাস্টিস? আসলে ল অ্যান্ড অর্ডার বিষয়টা যে রাজ্যে নেই সেটা আজকের ঘটনায় আবার স্পষ্ট হলো। দেখুন, মাননীয় যিনি মেয়র রয়েছেন তার তো উচিত এই যে জনপ্রতিনিধি যিনি এই ধরনের কার্যকলাপ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অবশ্য আমি তো ভুলে গেছিলাম যে যিনি নিজে এরকম ওপেনলি নির্দিষ্ট ধর্মীয় কথা বলে, এমন কার্যকলাপ করে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সে আবার কি ব্যবস্থা নেবে? তো দিস ইজ দ্য ট্রেন্ড, দিস ইজ দ্য কালচার অফ তৃণমূল কংগ্রেস। এবং জনপ্রতিনিধি তো নিজেই বলছেন যে আরেকজন যুবনেতা যে নাকি নিজে অসামাজিক কাজে যুক্ত। মানে আমরা যে প্রশ্নটা তুলি যে তৃণমূল মানে অসামাজিক লোকেদের একটা মানে মিলন কেন্দ্র, সেটাই এখানে এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে। এবং এটা স্পষ্ট যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ওদের নিজেদের লোকেদেরই কোনো ভরসা নেই। আমাদের ছেড়ে দিন বিরোধী দল বা সাধারণ মানুষ, ওদের নিজেদেরই ভরসা নেই। এইটা করে আসলে বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতি আছে বলেই সব জায়গায় তৃণমূল কংগ্রেস, শোনো তোমরা যাদের সম্পদ বলতেন, আমরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এসে এখানে বিষয়টা হচ্ছে যে কাউন্সিলর বলছে যে যুবনেতা 7টায় মদত দিত, যুবনেতা বলছে কাউন্সিলর 7টায় মদত দিত। মানে ওখানে যে 7টা হতো আর তার হিস্সা যে তৃণমূল কংগ্রেস অব্দি পৌঁছাতো, এটা প্রতিষ্ঠিত। এবার এখন বিষয়টা হচ্ছে যে মারামারিটা হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের এখন এমন অবস্থাতে মারামারি করতেই হবে, চুপচাপ বসিয়ে রাখা যাবে না, 5 মিনিট চুপ করে বসে থাকতে পারবে না। মানে বিরোধী দলকে না পেলে নিজেদেরকে মারো। এখানে উত্তর কলকাতায় কাউন্সিলর যুবনেতাকে মারছে, আবার সাউথ কলকাতায় আমাদের ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে বড় চেয়ারম্যানের লোকজন এসে কাউন্সিলরকে মারছে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাউন্সিলর আর বা তৃণমূল নেতা কেউ না কেউ মার খাবেই খাবে। আর এই যে মানে দেখো তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে কাউন্সিলর পুলিশকে অভিযোগ জানিয়েছে, পুলিশ ব্যবস্থা নেয়নি, মানে কিন্তু কাউন্সিলর নিজের কাজ করেছে, তার কাজটা করেনি কে? পুলিশ করেনি। মানে পুলিশ মন্ত্রী কাজটা করছে না, তৃণমূলের জনপ্রতিনিধিরা কাজ করছে। ফেলিয়ারটা কিন্তু পুলিশ মন্ত্রী, কিন্তু অনেক দূর অব্দি যেতে হবে। আমি পরিষ্কার বলেছি যে এই যে অভিযোগটা করছে পুলিশের ব্যবস্থা নিচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বলছে, কেউ যদি অ্যারেস্ট হয়ে থাকে। আমরা সিপিএম এর সময়ের মতো না, যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানের মতো নয়। তৃণমূল আমার বক্তব্য হলো এই যে শুভজিৎ এত কথা বলছে, আচ্ছা অঙ্কুর দা, তপন ঘোষ আর শুকুর আলী যখন ছোট আঙারিয়া ঘটিয়েছিল, কেউ যখন 7টা নিয়ে এইখানে যেখানে সভা হচ্ছে না, এখানে যে আমরা শো করছি, এখান থেকে 5 মিনিটের দূরত্বে বোম ফেটেছিল। তুমি জানো না লালবাজারের পাশে বোম ফেটেছিল, পুলিশ জানতো না? তুমি জানো কি 7টা ডন? জানে না 7টা ডন, 7টা ডন জানে না 7টা ডনের কথা। আমি জিজ্ঞেস করছি 7টা ডন রশিদ খান মেরেছিল, থাপানাপি হয়েছিল কাউন্সিলরের সাথে, কাউন্সিলরের হ্যাঁ
কাউন্সিলরের সঙ্গে লক্ষ্মীদের সাথে 7টা টনের যোগ ছিল, তুমি আমি জানতো না? জিজ্ঞেস করছি, এরা হয়েছিল তোমাদের কি? পার্টি 6 জনকে আমি সাসপেন্ড জিজ্ঞেস করেছিল। করছি। হ্যাঁ, এই কিন্তু তো point, এই তো point point। ওটাই। পার্টি সাসপেন্ড করেছিল, পুলিশ অ্যারেস্ট করেনি। পরের লাইনটা পার্টি suspend প্রথম করেছিল। আমার মুখ দিয়ে শুনছো তো? প্রথম লাইনটা পার্টি সাসপেন্ড করেছিল, পুলিশ অ্যারেস্ট করেনি। পুলিশ সাজা দেয়নি ওই 6 জনকে। পার্টি সাসপেন্ড করেছিল কেন শুভজিৎ? পার্টিতে জিজ্ঞাসা করো। আমি জাস্টিফাই করছি না। তোমাদের পার্টি সাসপেন্ড করেছিল, আমার মুখ দিয়ে পুলিশ অ্যারেস্ট করেছিল। তপন শুকুর, এই তপন শুকুর মমতা ব্যানার্জি একটা কথা ক্লিয়ারলি বলতো যে পুলিশ পরিবর্তন হয়েছে, তাহলে আজকে পুলিশকে কেন পরিবর্তন হয়েছে বলেই তো আমরা বলছি কাউন্সিলর ঠিক করেনি। সাংসদ যদি আজকে না কোনো কথা বলেন প্রেসের সামনে, লোক জানবে কি করে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মেয়র, তারা কোনো কথা বলছেন না, প্রশাসন কোনো কথা বলছেন না, অথচ আমরা দেখতে পাচ্ছি চড় মারামারি চলছে, ধাক্কাধাক্কি চলছে। আইন হাতে তুলে নিচ্ছেন আরে আশুতোষ চলবে না। দলের মুখপাত্র হিসাবে দলের মুখপাত্র হিসাবে আমরা বলছি যে এটা ঠিক ঘটনা নয়। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। দিচ্ছে তো, এটাই তো পরিবর্তন, তাই তো মানুষ আমাদের ভোট দিচ্ছে। আজকের আলোচনা চাঁদে আছে না সূর্যে বসে? আমরা তো এইগুলো বিরোধিতা করছি বলে মানুষের। আশুতোষ চট্টোপাধ্যায়, শুভজিৎ সরকার, আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।